মায়ের জোরাজুরিতে বিয়েটা করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা ঠিক না, মেয়েই বটে। বয়স বেশি না, আমার চেয়ে 3 কি 4 বছরের ছোট হবে। তবে বাচ্চা একটা মেয়ে আছে। আমার একদমই ইচ্ছা ছিল না বিয়েতে। না বুঝে আগেই মাকে ওয়াদা করে ফেলেছিলাম যে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার মানে নেই। কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করে বিয়ের পিঁড়িতে বসতে হলো। মা বলল ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর তাদের বাড়িতেই বড় হয়েছে। তার এই বান্ধবী নিজের মায়ের পেটের বোনের মতো। তার বান্ধবীর বাবা মা তাকে লেখাপড়া করিয়ে ভালো শিক্ষিত ছেলের হাতে তুলে দিয়েছে। আজ তার বান্ধবীর মেয়ের এমন অসহায় অবস্থা কেমন করে দেখবে? তাই আর কি করার, বাধ্য হয়েই বিয়েটা করতে হলো। আজ আমার বাসর রাত। মনে এক প্রকার ঘৃণা নিয়েই ঘরে ঢুকলাম। সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়ে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দরী। কিন্তু আমার প্রবলেম তার মেয়েকে নিয়ে। আর বাচ্চাটাকে দেখলেই আমার মনে পড়ে যায় তাকে অন্য কোনো পুরুষ ছুঁয়েছে। ওই বাচ্চার কথা মনে পড়লেই তো মেয়েটার সাথে দৈহিক সম্পর্ক করতে মন চাইবে না। কেমন করে বাকি জীবনটা যে পার করব বুঝে উঠতে পারছিলাম না। আমি ভেতরে গিয়ে রাগে ক্ষোভে মাথার পাগড়ি ছুঁড়ে মারলাম বিছানায়। আমার এমন আচরণ দেখে চমকে উঠল মেয়েটা। আমি মেয়েটাকে একটু রাগত্ব স্বরে বললাম, দেখুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। মায়ের ইচ্ছাতে বিয়েটা করেছি, ব্যাস এই পর্যন্তই। আমার কাছে মোটেও ঘেঁষতে আসার চেষ্টা করবেন না। আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন। স্ত্রীর অধিকার আমার উপরে ফলাবেন না প্লিজ। ধরাম করে দরজা সজোরে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। মেয়েটা ফোপাতে ফোপাতে কাঁদতে লাগলো। কিন্তু আমার মনে বিন্দু পরিমাণ কষ্টও লাগলো না। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে এত মধুর রূপোর থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না। আমার জীবনটা যে বরবাদ হয়ে গেল। শেষে কিনা এক বিধবার সাথে বিয়ে করতে হলো আমাকে। মায়ের উপরে খুবই রাগ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে আর এক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে বাসর ঘরে বসে আয়শা কাঁদতে কাঁদতে কল্পনায় ডুব দিল। ফুলশয্যার রাত। এই রাত নিয়ে মানুষের অনুভূতিতে গেঁথে থাকে কত স্বপ্ন, কত মধুময় মুহূর্ত স্মৃতি হয়ে গড়ে ওঠে এই পবিত্র রাতকে ঘিরে। কিন্তু আমার ক্ষেত্রে তা সম্পূর্ণই ভিন্ন। ফুলশয্যার বিছানায় বসে আছি আমিও আমার 1 বছরের কন্যা স্নেহা। এই বিয়ে আমি করতে চাইনি, শুধুমাত্র বাবা মায়ের জোড়াজুড়ি আর সন্তানের মুখের দিকে তাকিয়ে এই বিয়ে করতে বাধ্য হয়েছি। 4 বছর সংসার করার পর বাবা মাকে তালাক দিয়ে দিলেন। মা সেদিন বলেছিলেন, তুমি নিজেই হয়তো জানো না আমাকে কতটা কষ্ট দিয়েছো। দোয়া করি আল্লাহ যেন তোমাকে এই কষ্টটা বোঝান। বাবার প্রতি মায়ের অভিশাপের ফল কিনা জানি না। আমার বিয়ে ঠিক 4 বছরের মাথায় আমি বিধবা হয়ে গেলাম। অন্যান্য 8-10টা পরিবার যেরকম জীবনযাপন করে আমাদের জীবনও ঠিক তেমনই ছিল। বাবা তখন প্রবাসী। আমি আর আমার বোন এবং মা থাকতাম নানা বাড়িতে। দাদার বাড়ি থাকার মতো উপায় ছিল না। চাচা চাচি কেউই মাকে পছন্দ করতেন না। তারা সব সময় চেয়েছেন বাবার জন্য চাচির বোনকে আনতে, যেটা হয়নি। তাই বাবার অগোচরে এই সম্পর্ক নষ্ট করার জন্য অনেক কূটবুদ্ধি করতে লাগলেন। আমার মা আমার থেকে মাত্র 16 বছরের বড় ছিলেন। ওই বয়সে তখনকার সময়ে এত বোধ শক্তি ওনার ছিল না। মানুষ হিসেবে বড্ড সরল এবং ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ বোধ করতেন। কোনো কিছু হলেই যে বাবাকে বলবেন তার উপায়ও ছিল না। তারপর একদিন বাবা দেশে আসলেন। বলে রাখা ভালো, আমার নানা বাড়ির সাথে বাবার আগে থেকেই মনোমালিন্য ছিল। তিনি কখনোই নানা বাড়িতে আসতেন না। প্রতিবার আমার চাচাতো ভাইকে দিয়ে আমাদের সবাইকেই পাঠাতেন, আবার ওনাকে দিয়েই নিয়ে যেতেন। এবারও আমার চাচাতো ভাইকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমার চাচাতো ভাই এসে মাকে বললেন, চাচি, চাচা শুধু বলেছেন মেয়েদেরকে নিয়ে যেতে, আপনাকে পরে নিবেন। আমার মাও তখন লজ্জায় কিছুই বলতে পারেননি, আমাদেরকে যেতে দিলেন। ওদিকে ভাই গিয়ে বাবাকে জানালেন, চাচি বলেছেন তিনি এখানে আসতে পারবেন না। আমাদের দুই বোনকে আবার দিনে দিনে ফেরত পাঠানো হয়। তারপর সেই একই নাটক চলতে থাকে কয়েকদিন। প্রতিবার বাবা বলতেন মাকে সহ নিয়ে যেতে, আর ভাই বরাবর মিথ্যা বলে যেতেন। এভাবেই কেটে গেল 1 মাস।
একদিন আমার মায়ের খালা উনাকে বললেন, তুই যাস না কেন ওদের সাথে? মা বললেন, কিভাবে যাব? আমার কথা তো বলেন না। এরপর উনি বললেন, তোর জোর করে হলেও যাওয়া উচিত। গিয়ে দেখ তোর জামাই এমন কেন করে। পরের বার ভাই আসলেও মাও যাওয়ার জন্য তৈরি হন, কিন্তু উনি নিয়ে না যাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলেন। তবুও মা গেলেন। দরজা দিয়ে ঢোকার আগেই বাবা বললেন, তুমি এ ঘরে আর প্রবেশ করতে পারবে না, তোমাকে আমি তালাক দিয়েছি। তখন আমার বয়স 3 বছর, আর আমার বোনের বয়স 1.5 বছর। মা কেমন জানি স্তব্ধ হয়ে গেলেন। কি হচ্ছে কিছু বোঝার আগেই মায়ের কোল থেকে আমার বোনকে কেড়ে নেওয়া হলো। বাবা আমার হাতও চেপে ধরলেন। মা আর কথা বলার সুযোগ পেলেন না। ওনার ভুল কি ছিল? যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা ভাঙাতে পারলেন না। মা সেদিন আমাদের জন্য চিৎকার করে কেঁদেছিলেন। তবুও মায়ের কাছে আমাদেরকে দেওয়া হয়নি। মার টাকা ছিল না, তাই জোরদারও ছিল না। বুকের মধ্যে পাথর দিয়ে ভাগ্যটা মেনে নিলেন। চাচা চাচি সবাই সেদিন খুবই খুশি হয়েছিলেন। এতদিনে তাদের ইচ্ছে পূর্ণ হলো। শেষবারের মতো আমার মা একবারও আমাদেরকে ছুঁতে পারেননি। সেই যন্ত্রণায় বোধহয় বলে উঠলেন, আমি যেই কষ্ট পেয়েছি, আল্লাহ যেন তোমাকেও এই কষ্টটা বোঝান। মাকে তালাক দেওয়ার পর বাবাকে পুনরায় বিয়ে করানো হয় ওনার দুঃসম্পর্কের এক চাচাতো বোনের সাথে। এই পছন্দ ছিল চাচা চাচি আর বাবার চাচার। বাবা তখন দেশে এসে দোকান দিয়ে তা চালাতে লাগলেন। ওনার জীবন আগের মতোই কাটতে লাগলো। আর ওদিকে 20 বছর বয়সী আমার সুন্দরী মা জীবনে লেপ্টে যাওয়া কুৎসিত কদাকারের যন্ত্রণায় বাকি জীবন নিঃসঙ্গভাবে কাটিয়ে দিলেন। 16 বছরে বিয়ে হয়ে 20 বছর বয়সে বিচ্ছেদের কারণে আমার অভিমানী মা আর বিয়ে করেননি। মা সব সময়ই বলতেন, বিয়ে মানুষের একবারই হয়। এই একটা বার যখন শান্তি পেলাম না, তাহলে দ্বিতীয়বার যে শান্তি পাবো এমন কি গ্যারেন্টি আছে? তারপর আমাদের 2 বোনের জীবন বেড়ে ওঠে সৎ মায়ের কাছে। একে একে ওনার কোলে আমার আরো 6 বোনের জন্ম হয়, তারপর একটি ভাই। সবার বড় হলাম আমি, তাই আমাকেই সবার খেয়াল রাখতে হতো। আমার সৎ মা কেন জানি আমার পড়াশোনা পছন্দ করতেন না। সব সময় চাইতেন আমি যেন ঘরের কাজ করি, ওনার বাচ্চাদের নিয়ে থাকি। কাজে একটু ব্যতিক্রম হলে গায়ে হাত তুলতেন। 7 বছর বয়সে আমি প্রথম রান্না বান্না শুরু করলাম। সারাক্ষণ ওনার খিটখিটে মেজাজ আর আমার উপরে সব সময় রাগ। মানসিক শারীরিকভাবে অত্যাচার করতেন। বাবাকে এসবের কিছুই বলতাম না, বললেই ঘরে ঝগড়া হবে, দূরত্ব বাড়বে। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন উনি। ওনাকে দেখে সব সময় ভেবেছি, একটা মানুষ যদি এত সুন্দর হয়, না জানি তার জীবন আরো কত সুন্দর হবে। কিন্তু আমার এই ভাবনা বড় ভুল ছিল। যে যত বেশি সুন্দর তার জীবন ঠিক ততটাই বিষাদে ঢাকা। যেমন আমার মা একদিন তুচ্ছ এক কারণে সৎ মা বাঁশের কঞ্চি দিয়ে আমার মুখে আঘাত করলেন। স্কুলে যাওয়ার সময় দোকানে উঠলে বাবা তা দেখে ফেললেন। এরপর আমাকে জিজ্ঞেস করলেন সৎ মা আমাকে মেরেছে কিনা। ভয়ে কিছুই বলিনি। পরে ধমক দিতেই আমি কেঁদে ফেললাম। বাবা বুঝে গেলেন। তখন তিনি প্রচন্ড রাগে মাকে গালিগালাজ করলেন, গায়েও হাত তুললেন। এরপর ওনার সেই বিয়ের উকালতি করা চাচাকে দেখিয়ে বললেন, এটাই কি তোমাদের ভালো ফল ছিল? আমার ছোট্ট মেয়েকে কিভাবে মেরেছে দেখুন। এখন সিদ্ধান্ত নিন, ও যেন নিজেকে শোধরায়, নয়তো একেবারেই চলে যায়। এরপর থেকে ভয়ে আর সৎ মা আমাদের মারতেন না। কিন্তু ওনার দেওয়া মানসিক অত্যাচার ও কাজকর্ম মারির চেয়ে কম ছিল না। অনেক কষ্টে এসএসসি পাশ করার পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি। মায়ের একের পর এক সন্তান লালন পালন করার দায়িত্ব পড়লো আমার উপরে। এক একজনকে কোলে নিতে নিতে কোমর বাঁকা হয়ে গেল। সারাদিন রাত তাদের কাঁথা জামা ধুতে ধুতে হাতে ফোস্কা পড়তো। আমার বাবা মা দুজনেই বেশ ফর্সা হওয়ায় আমাদের গায়ের রঙও ফর্সা ছিল। তাই ভালো ভালো ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো। কিন্তু বিয়ের কথা বেশি দূর গড়াতো না। তার আগেই কোনো কারণ ছাড়া পাত্রপক্ষ চলে যেত। আমার চাচা চাচি কখনো চাইতেন না আমার বিয়ে হোক, আমরা সুন্দর জীবন যাপন করি। বাবাকে যেভাবে হাতের পুতুল বানিয়েছে, তেমনি আমাকেও তারা পাগল হওয়ার তাবিজ করলো। 6 মাস আমার অবস্থা খুবই খারাপ ছিল। প্রচন্ড ভয়ও পেতাম। রাত হলেই মনে হতো কে জানি আমাকে বারবার বের হওয়ার জন্য ডাকছে। সারাক্ষণ জ্বর, মাথা নিয়ে চলার শক্তি ছিল না।
কত কবিরা চিকিৎসক দেখিয়েও লাভ হয়নি। তখনকার সময়ে মনে হয়নি আমি আর বাঁচবো। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জীবনের দুর্বিষহ দিনগুলো কাটিয়ে উঠলাম। সৎ মায়ের অত্যাচারের ফলে বাবাও আর দেরি করতে চাইলেন না। মাত্র 17 বছর বয়সে আমার বিয়ে হলো এক প্রবাসীর সাথে। আমার স্বামীর পরিবারের কেউই বেঁচে ছিলেন না। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। তার জন্মের পরে মা আর কয়েক বছর পর ওনার বাবাও মারা যান। বড় হয়েছিলেন ওনার বাবার চাচাতো বোনের কাছে। আমার শ্বশুর শাশুড়িও ছিলেন তাদের বাবা মায়ের একমাত্র সন্তান। এই পৃথিবীতে আমার স্বামীর আমি ছাড়া আপন বলতে আর কেউই ছিল না। এতে নিঃস্ব ভালোবাসা পাওয়াবিহীন মানুষটি সবকিছু উজাড় করে আমাকে ভালোবেসেছিলেন। আমি ভুলে গেলাম অতীতের সব না পাওয়ার বেদনা। বিয়ের 1 মাস পর আমার স্বামী প্রবাসে চলে গেলেন। ভালোই কাটছিল আমাদের জীবন। তার সাথে আমার মোবাইলে কথা হতো। কত মধুময় কথা বলতেন, আমার মনটা ভরে যেত। এত প্রেম, ভালোবাসা, সুখ, শান্তি সবই যেন এক স্বপ্ন ছিল আমার কাছে। সংসারের কাজকর্মে কত ভুল হয়েছে, কিন্তু কোনোদিনও এই মানুষ আমার উপরে রাগ করেনি। গ্রামের সবাই ওনার ভয়ে থরথর করে কাঁপলেও আমার বেলায় ছিলেন একদম পানি। কখনো কঠিন স্বরে শাসনও করেননি। ভুল হলে সুন্দর করে বুঝিয়ে বলতেন। আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। তখন আমাদের না ছিল টাকার অভাব, আর না ছিল ভালোবাসার। 10 ভরি স্বর্ণ আমাকে দিয়েছিলেন। এরপরও প্রতিবার দেশে আসার সময় স্বর্ণের চেন, দুল এগুলো নিয়ে আসতেন। ঘরে 2-3 জন কাজের মেয়ে রাখতাম। মানুষকে ইচ্ছে মতো খাওয়াতাম, যে যা চাইতো সেটাই দিতাম। রানীর হালে ছিলাম। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। কে জানতো সুখ বেশি দিন যে আমার কপালে নেই। বিয়ের 4 বছর হতে না হতেই আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে। দেশে চলে আসলেন। 1.5 বছর আগে যখন দেশে এলেন তখন যদি জানতাম ওনার এত বড় রোগ হয়েছে, তাহলে তো আর বাহিরের দেশে যেতেই দিতাম না। ওনার চিকিৎসা শুরু হলো। যা টাকা ছিল তা ভেঙে খাওয়ার চিকিৎসা হতো। ধীরে ধীরে টাকাও শেষ হয়ে গেল। একে একে আমি আমার সমস্ত গহনা দিয়ে দিলাম। উনি এগুলো বিক্রি করতে রাজি ছিলেন না। কারণ আমার কোলে তখন 7 মাসের বাচ্চা ছিল বলে সে বললেন, আমার মৃত্যুর পরে এগুলো তোমাদের কাজে আসবে। আমার মন মানতো না। নিজের সবটুকু দিয়ে হলেও ওনাকে বাঁচাতে চেয়েছিলাম। একবার আমার বেখেয়ালির জন্য ওনার 10,000 টাকার ঔষধ নষ্ট হয়। সেদিন খুব ভয় পেয়েছিলাম, না জানি কি বলবেন। আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না, শুধু মুচকি হাসলেন। এত চেষ্টার পরেও আমার এত আপন প্রাণপ্রিয় মানুষটিকে বাঁচানো যায়নি। চোখের সামনে ওনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম। ওনার নিথর দেহ নিয়ে যাওয়ার সময় আমার একদম হুঁশ ছিল না। আমি যেন চোখে অন্ধকার দেখলাম। আমার বাবা সেদিন আমাকে দেখে হয়তো আমার মায়ের সেই দুঃখ উপলব্ধি করতে পেরেছিলেন। ওনাকে কেমন জানি অপরাধী লাগছিল। সামান্য ভুল বোঝাবুঝিতে মায়ের পুরো জীবন শেষ হয়ে গিয়েছিল। আর আমার মা তার দেওয়া অভিশাপ যখন দেখলেন আমার উপরে প্রতিফলিত হয়েছে, তখন খুব ভেঙে পড়লেন। আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমি যদি বুঝতাম আমার অভিশাপের ফল তোকে দিয়ে হবে, তাহলে কখনোই তোর বাবাকে অভিশাপ দিতাম না। মাফ করে দিয়ে মঙ্গল কামনা করতাম। আমায় ক্ষমা করে দে মা। আমি মাকে বললাম, আমার কারোর প্রতি কোনো ক্ষোভ ছিল না, যা হওয়ার তাই হয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে বাবা মায়ের প্রায়শ্চিত্ত সন্তানকে দিয়ে করতে হয়। প্রতিজ্ঞা করলাম এমন কিছু করব না যার মূল্য আমার সন্তানকে দিতে হবে। স্বামীর মৃত্যুর পর আমার জীবন যেন নরক হয়ে উঠল। বাবা চাইলেন ওনার সাথে যেন চলে যাই, কিন্তু আমি গেলাম না। চাই না কেউ বলুক আমার সন্তানের কোনো ঠিকানা নেই। আমার স্বামীর শেষ চিহ্নের বাড়িটা নিয়ে আঁকড়ে ধরে রইলাম। সংসারে চলতো আমার মামাতো ভাইদের টাকায়। মাসে মাসে তারা যে পরিমাণ টাকা দিত তাতে আমাদের বেশ চলে যেত। একটা সময়ে এই বাড়িটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলো। রাতের বেলা ঘরে ঢিল ছোড়া, ভয় দেখানো, দিনে কথাবার্তা না বলে এড়িয়ে চলা, এগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কোনো মানুষ ছিল না। এভাবেই কেটে গেল 4 মাস। এর মধ্যে কিছু মানুষ নানা রকম কুৎসা রটালো। অনেকেই বাজে প্রস্তাব, বাজে ইঙ্গিত দিতে লাগলো। আমি একদম ভেঙে গেলাম। একা আর কতদিন সবার মোকাবিলা করব। মানসিক শক্তিটুকুও হারিয়ে ফেললাম। তারপর একদিন বাবার নিকট আমার জন্য একজন সম্ভ্রান্ত ব্যক্তির থেকে বিয়ের প্রস্তাব আসলো।
বাবা জানালেন সবকিছু আমার উপরে নির্ভর করছে, আমি রাজি থাকলে বিয়েটা হবে। প্রথমে আমি রাজি হলাম না, কিন্তু উনি পিছু ছাড়লেন না। এইভাবে 1 মাস কেটে যাওয়ার পর বিয়েতে মত দিলাম। যার সাথে বিয়ে ঠিক হলো উনিও বিবাহিত ছিলেন। বললেন ওনার স্ত্রীও পরিবারের মত নিয়ে বিয়ে করেছেন। বিয়ের দিন পুলিশ এসেছে বরবেশে থাকা লোকটাকে ধরতে। এই লোক নাকি অগণিত মেয়েকে বিয়ে করে তাদের জীবন নষ্ট করেছে। এটা নাকি তার পেশা ছিল, আর এই কাজে সাহায্য করে আসছে তার প্রথম স্ত্রী। গ্রামের লোকজন সবাই আমাকে নিয়ে কানাঘুষা শুরু করে দিল। আমার জীবন যে একটা নরপশুর হাত থেকে রক্ষা পেয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে তা না করে সবাই বলতে শুরু করলো আমি আমার মায়ের কপাল পেয়েছি। আমার কপালে সুখ সয় না, আমি একটা অলক্ষী, হেন তেন কত কথা। আমার বিয়েতে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে অনেক অনুরোধ করে আসতে বলেছিল। মা আমার বিয়েতে এসেছিল তার সাথে এক বান্ধবীকে নিয়ে। তিনি শহর থেকে এসেছিল মায়ের সাথে দেখা করতে। সাথে করে তাকেও নিয়ে এসেছিল। বাড়ির জঘন্য পরিস্থিতি দেখে মায়ের বান্ধবী বলে উঠল, আপনাদের কোনো আপত্তি না থাকলে আয়েশাকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। ভদ্রমহিলা কাকে যেন কল দিল। সন্ধ্যার সময় হন্তদন্ত হয়ে এসে মায়ের বান্ধবীকে বলল, কি হয়েছে মা, আমাকে এমার্জেন্সি আসতে বলেছো কেন? কোনো সমস্যা হয়েছে কি? মায়ের বান্ধবী তার ছেলেকে বলল, আমাকে ওয়াদা করো যে তুমি আমার কথা রাখবে। তার ছেলে ওয়াদা করে বলল, রাখবো। কি কথা? মায়ের বান্ধবী বলল, এই অসহায় মেয়েটিকে তোমার আজ এই মুহূর্তেই বিয়ে করতে হবে। মায়ের অনুরোধ রাখতে না চাইতেও আমার সাথে বিয়ে হয়ে যায় লোকটার। হঠাৎ মেয়ের কান্নায় ঘোর কাটে আয়েশার। পরের দিন থেকে আমি ইগনোর করতে লাগলাম আয়েশা ও তার বাচ্চাকে। বুঝতে পারতাম মেয়েটা আমাকে ভয় পায়। মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মতো বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে থাকি। তার 1 বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আর মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু আমরা 3জনই থাকি। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি, তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে। আমার দিকে তার মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার তাকে দেখলে। আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ আমায় খাবার দিয়ে যায়। একটা বারও মাথা উঁচু করে তাকায় না। আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নেই আর নিজের কাজ নিজেই করে যাই। ওরা আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে ঘুমাই। একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি সব লন্ডভন্ড হয়ে আছে। নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এইরকম। আমি চটে গেলাম। আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রাগে ফসতে ফসতে চিৎকার দিয়ে উঠলাম, আয়শা! আমার চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে আমার রুমে আসলো। মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, জি, জি, কি হয়েছে? এ কি হাল হয়েছে আমার রুমের? কে করেছে এমন? নিশ্চয়ই আপনার মেয়েটা। কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন? একটা কথা একবার বললে আপনার কানে যায় না? আয়েশা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। আমি বিব্রত হয়ে বললাম, এই, এ কি করছেন? দয়া করে ওকে ক্ষমা করে দিন। অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনো দিনও হবে না। আমি আসলে রান্না করছিলাম তাই খেয়াল করতে পারিনি। এখন থেকে খেয়াল করব যাতে এমন আর না করে। আয়েশার অশ্রু জল টপ টপ করে আমার পায়ে পড়ছে। আমি বিরক্ত হয়ে বললাম, হয়েছে হয়েছে, ঠিক আছে, যত সব আদিক্ষেতা। আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। আবার ফিরে এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে। রুমে ঢুকেই আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটিভাবে গোছানো ঘর, এমনকি আগের চেয়েও সুন্দরভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো। এরপর ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছে। পিনপতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুণ ফোঁপানির আওয়াজ। বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি সেদিকে তোয়াক্কা না করে শুয়ে পড়লাম। চোখ খুলতেই হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকারাচ্ছন্ন বদ্ধ স্থানে। কিছুই দেখতে পাচ্ছি না আমি। উঠে দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা। আমার সামনে আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়না। আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এ কি, এ তো আমি!
এটা তো আমারই ছোটবেলার ছবি। আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম? চরম রকমের ভয় পেয়ে গেলাম আমি। কাঁদতে লাগলাম চিৎকার করে। হাত পা ছুটছি কিন্তু উঠে দাঁড়াতে পারছি না। কাঁদছি আর অস্পষ্ট কিছু উচ্চারণ করছি কিন্তু কোনো কথাই বলতে পারছি না। হঠাৎই ঘরটার আদর বদলে গেল। নিজেকে আবার আবিষ্কার করলাম সেই ঘরে, যেই ঘরে একসময় আমি, মা আর বাবা থাকতাম। আমি বিছানায় শুয়ে হাত পা ছুড়ে কাঁদছি কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ দৌড়ে ঘরে প্রবেশ করলো মা বাবা। তাদের দেখে আমি চমকে গেলাম। মা আমাকে কোলে তুলে নিল, মা আমাকে দোলাচ্ছে আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে। বাবার আজগুবি কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম। বাবাকে দেখে আমি প্রচন্ড রকমের খুশি হই, বলতে ইচ্ছা করছিল, বাবা, বাবা, তুমি এসেছো? কতদিন তোমার জন্য অপেক্ষা করছি আমি। তুমি বলে আকাশের তারা হয়ে গেছিলে, কিন্তু কই, এই তো আমার সাথেই তুমি। আর ছেড়ে যেও না আমায় প্লিজ। টপ করে এক ফোঁটা পানি আমার চোখ বেয়ে নেমে পড়লো। হঠাৎই সবকিছু আবার বদলে গেল। আমি আবার চলে আসলাম সেই অন্ধকার স্থানে। এ কি হচ্ছে আমার সাথে? আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে ডাকতে লাগলাম। মুখ দিয়ে কথাই বলতে পারছি না। যেই অন্ধকারের মাঝে আলোর রেশ ছিটিয়ে হঠাৎ এক মানব অবয়ব ফুটে উঠল। দেখলাম বাবা দাঁড়িয়ে আছে, একটা মুচকি হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ। ছোটবেলায় এক অজানা ঝড়ে বাবাকে হারিয়ে ফেলেছিলাম। এরপর আর চোখের দেখা হয়নি। আজ তাকে দেখে কতটা তৃপ্তি হচ্ছে বলে বোঝানো অসম্ভব। আমি হামাগুড়ি দিয়ে ছুটে চলেছি বাবার দিকে, কিন্তু ততটাই দূরে সরে যাচ্ছে তার অবয়ব। আমি ঝাপসা দেখতে পাচ্ছি, পানিতে চোখ টই টুম্বুর হয়ে গেছে। বাবার একবার ছোঁয়া পাওয়ার জন্য আমি কাতর, কিন্তু তা কিছুতেই সম্ভবপর হচ্ছে না। হঠাৎ আলোর তীব্রতা কমতে লাগলো, বাবা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো দূরে। আমি হাত বাড়িয়ে আছি, বাবা। অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আবার অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল। কালো অন্ধকারের মাঝে ছোট্ট আমি, বুক ভরা হাহাকার নিয়ে বসে আছি। চোখও যে এখন দেখি পর হয়ে গেল, পানি ঝরছে না। এক এক করে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে, কিন্তু যখন মনে পড়ছে সব অতীত, তখন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সব দুঃখ কষ্ট ভেতরে জমে জমে পাহাড় তৈরি করছে, কিন্তু এক ফোঁটাও কষ্ট বের হতে পারছে না। লাফিয়ে উঠলাম আমি, ঘেমে গেছি একেবারে। চারপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমেই আবিষ্কার করলাম। স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম আমি। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম। নিজের বালিশের দিকে তাকালাম, ভিজে নাজেহাল হয়ে গেছে। তখনই আমি শুনতে পারলাম কোনো বাচ্চার আপ আপ আওয়াজ। আমি নিচের দিকে তাকালাম, দেখি আয়েশার মেয়ে নিশি বসে বসে খেলছে আর উল্টো পাল্টা কিছু বলছে। আমি বিছানা ছেড়ে নিচে দাঁড়ালাম, হাঁটু গেড়ে বসলাম নিশির সামনে। ও হা করে তাকিয়ে আছে আমার দিকে। ওর পুরো নাম হলো স্নেহা আক্তার নিশি। এতদিনে ওর চেহারাও ভালো করে দেখিনি। আজ দেখে বুঝলাম খুব সুন্দর মেয়েটা। ওর চোখগুলো খুব মায়াবী। হঠাৎ আমার মনে পড়লো যে মেয়েটারও তো বাবা মারা গেছে। মেয়েটা যখন বুঝতে শিখবে, তখন তার ভেতরেও আমার মতো হাহাকার কাজ করবে। আমি বুঝি বাবা না থাকার কষ্ট। একদিন এই বাচ্চা মেয়েটাকেও বুঝতে হবে। ভাবতে ভাবতেই নিজের অজান্তে দুফোঁটা জল চোখ বেয়ে নেমে পড়লো। হঠাৎ নিশি তার হাত বাড়িয়ে আমার মুখের উপরে রাখলো। ওর ছোট্ট ছোট্ট দুটো হাতের স্পর্শে আমি ঘোর থেকে বাস্তবে ফিরে এলাম। নিশি তার কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অস্পষ্ট শব্দে উচ্চারণ করলো, বাবা। আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে। এ আমি কি করছিলাম এতদিন? এমন একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম। ও তো আমারই মেয়ে। এমন একটা মেয়ে পেয়েছি, এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। কজন এমন মেয়ে পায়? আমার চোখ দিয়ে অঝরে খুশির জোয়ার বইতে লাগলো। কোলে তুলে নিলাম নিশিকে, কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি মা, সরি। তোকে এতদিন খুব কষ্ট দিয়েছি, আর দেব না। তুই তো আমারই মেয়ে মা, তুই আমারই মেয়ে। আর একবার বাবা বল। মেয়েটা আবার অস্পষ্ট শব্দে উচ্চারণ করলো, বাবা। আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল। আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে। এই বোধ হয় বাবা হওয়ার আনন্দ। নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে। এমন সময়ে হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক, নিশি, নিশি। নিশিকে খুঁজছে সে।
খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো। নিশিকে আমার কোলে দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল সে। দৌড়ে এসে ছো মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে। মাথা নিচু করে ভিজে গলায় বলতে লাগলো, দয়া করে ক্ষমা করে দিন, আর কখনো ওকে আসতে দেব না, ক্ষমা করে দিন। কথাটা বলেই আঁচলে মুখ লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়শা। যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম। হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কোলে তুলে নিয়েছি। নিজের উপরে চরম ঘৃণা হতে শুরু করলো। এতদিন কি করছিলাম আমি? আমি এত নিকৃষ্ট কি করে হলাম? আয়েশা তো আমার স্ত্রী, ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি। এমনকি শারীরিক সুখ থেকেও বঞ্চিত করে রেখেছি। মেয়েটার কি দোষ? ও তো আর ইচ্ছে করে বিধবা হয়নি। বিয়ের ৩-৪ বছর পরই তো তার স্বামী মারা গেল। সে স্বামীর সুখও ঠিকভাবে পায়নি। মায়ের কাছে শুনেছিলাম তার স্বামী নাকি বিদেশেই বেশি সময় কাটিয়েছে। সৎ মায়ের অত্যাচার, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, সমাজের গঞ্জনা, কত কি সহ্য করেছে মেয়েটা। আমার মাও তো অল্প বয়সে বিধবা হয়েছে। আমাকে নিয়ে সারা জীবন একাই পার করেছে, আর বিয়ে করেননি। কত কষ্ট সহ্য করেছে মা। নিজেকে এখন অমানুষ মনে হচ্ছে। না, আয়েশা আমার স্ত্রী। ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দিব। ও আমার অর্ধাঙ্গিনী। মেয়েটা খুবই সহজ সরল। আমার না করার পর আর তাকায়নি ও আমার দিকে। আমাকে খুব ভয় পায়। আমি আমার ভুল এতদিনে বুঝতে পারলাম। আমি ছুটে গেলাম আয়েশার রুমের দিকে। বাইরে থেকে কাদার আওয়াজ আসছে। কতটা কষ্টই না তাকে দিয়েছি আমি। আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন। আমি আস্তে করে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি পা টিপে টিপে এগিয়ে যাই তার সামনে। পেছন থেকে জড়িয়ে ধরি ওকে। ও প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঘুরে যখন আমায় দেখে তখন ভয়ের চেয়ে অবাকই বেশি হয়। ভয়ে ভয়ে আয়েশা বলল, আ আ আপনি? আমি বললাম, হ্যাঁ আমি। প্লিজ আমাকে মাফ করে দাও আয়েশা। আয়েশা অবাক হয়ে এই প্রথম আমার দিকে তাকিয়ে বলল, কি বলছেন আপনি এইসব? আপনি কি এমন করেছেন যে মাপ চাইছেন? আমি বললাম, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। এতদিন তোমার সাথে আমি খুব অন্যায় করেছি। আমার চোখে পানি দেখে হতভম্ব হয়ে যায় আয়েশা। আয়েশা কাতর গলায় বলল, আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে আপনি এভাবে বলছেন? আমাকে মারার জন্য এভাবে ধরেছেন? ভুল হয়ে গেলে মেরে শোধ তুলতে পারেন। আমি হেসে দিলাম আর বললাম, ধুর পাগলি, কেউ কাউকে মারার জন্য কি জড়িয়ে ধরে? আয়েশা বলল, তাহলে কেন ধরেছেন? আমি বললাম, নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই বুঝি আমার? আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না? মুচকি হাসি দিয়ে বললাম আমি কথাটা। এবার ভূত দেখার মতো চমকে উঠলো আয়েশা। আমি আবার বললাম, আয়েশা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন, কিন্তু আর না। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আর নিশি আমার মেয়ে, আমার সব। আমার কথা শুনে কেঁদে দিল আয়েশা। এতটা বোধহয় কোনোদিন আশা করেনি সে। এবার আয়েশা আবেগে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি কি স্বপ্ন দেখছি? বলুন না, দয়া করে বলুন। আমিও বললাম, আরে না, এটা বাস্তব। আর আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এটাও বাস্তব। আমি আমি কি এতটা ভাগ্যবতী? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আয়েশার কপাল থেকে চুলগুলো সরিয়ে ওর কপালে একটা আলতো করে চুমু দিলাম আর বললাম, আর হ্যাঁ, আর আপনি না কিন্তু, এবার থেকে তুমি করে বলবে। খুশিতে কেঁদে দিল আয়েশা। ও আমাকে জাপটে ধরলো। আয়েশা বলল, জানো এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি। তোমায় অনেক ধন্যবাদ। আমি বললাম, এটা তোমার প্রাপ্য আয়েশা। আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিলে। সেদিন প্রায় সারাটা দিন আমি নিশি আর আয়েশাকে জড়িয়ে ধরে গল্প করেছি। রাতের বেলা আমরা একই রুমে শুলাম। আয়েশার এখনো সবটা বিশ্বাসই হচ্ছে না। আমার বুকের উপরে মাথা দিয়ে আয়েশা উপরের দিকে তাকিয়ে আছে। আমি তাকে জড়িয়ে ধরে আছি। আর সেদিন রাতেই প্রথমবারের মতো পূর্ণতা পেল দুটো দেহের। আয়েশা শোনো। আয়েশা ছোট্ট করে বলল, বলো। চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। কেন? আয়েশা আমার মুখের দিকে ফিরে তাকালো। আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা।
যদি কোনোদিন জানতে পারে তবে সে হতাশায় ভুগতে পারে, নিজেকে অন্যদের থেকে আলাদা ভাববে, দুর্ভাগ্যবান মনে করতে পারে, আমার কাছে আসতে ইতস্তত বোধ করতে পারে, সে কষ্ট পেতে পারে। আমি সেটা চাই না, কিন্তু এই সমাজে থাকলে কোনো না কোনো ভাবে সে জেনেই যাবে সত্যটা। তাই চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করি, অন্তত আমাদের মেয়ের খাতিরে সবকিছু শুরুর থেকে গড়বো আমরা। ঠিকই বলেছো, আমরা যাব। সেদিন আয়শা আর নিশিকে বুকে করে আমি ঘুমিয়ে পড়ি। অনেক শান্তি লেগেছিল সেদিন। এরপর আমরা কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে যাই, একটা বার্তা ছেড়ে যাই সবার জন্য, না খোঁজার জন্য অনুরোধ জানিয়ে। কিন্তু মায়ের মায়া তো আর কাটাতে পারবো না। মা তো অনন্য, তার স্থান আরো ঊর্ধ্বে। তার সাথে সম্পর্ক, যোগাযোগ সবই অটুট ছিল ও থাকবে। আমাদের মর্জিতে হারিয়ে যাওয়া দেখে আর কেউ খোঁজার চেষ্টাও করেনি। পৃথিবীর অন্য এক কোণায় নিজেদের জীবন গড়তে লাগলাম আমরা। 10 বছর পর আমি স্বপ্ন দেখছি, সেই মুহূর্তটা যখন আমি নিশিকে প্রথম কোলে তুলে নিয়েছিলাম। সে প্রথম আমাকে বাবা ডেকেছিল, আমার চোখের জল মুছে দিয়েছিল। পুরনো স্মৃতি স্বপ্নে দেখে খুশির জল আবারও আমার চোখের কোণা দিয়ে বেয়ে পড়তে লাগলো। হঠাৎ কারোর কোমর স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম নিশি আমার চোখের জল মুছে দিচ্ছে, ঠিক সেই দিনের মতো। কিন্তু আজ ও বড় হয়েছে। নিশি বলতে লাগলো, বাবা কাঁদছো কেন? না মা, এমনি। বুকে আয় মা। নিশিকে বুকে টেনে নিলাম। আমার পাশে আয়শা শুয়েছিল, ওকেও টেনে নিলাম। আমি খুব ভাগ্যবান রে মা। কিভাবে বাবা? তুই বুঝবি না, আমি সত্যিই খুব ভাগ্যবান। একজন ভাগ্যবান পিতা। খুশির জল চোখে ভাসিয়ে অদূর স্বপ্নের রাজ্য পাড়ি জানালাম। তবে আজ আমি একা নয়, আমার সাথে আছে আমার দুই পরী, দুইটা জগৎ। একটু সুখের আশায় আমাদের অনেক কিছুই করতে হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।